আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আহ, অনেক দিন পরে ব্লগে আসলাম। একটাই রিজন হচ্ছে খুব ব্যস্ত থাকি এখন কাজ নিয়ে, আসলে রেগুলার ব্লগ করা হচ্ছে না। আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাদের বারবার বলেও রেগুলারিটি মেনটেন করতে পারতেছি না আসলে। আর একটা কথা হচ্ছে, আমার একটা ছোট ভাই সিফাত, ও অ্যাপাচি আরটিআর চালায়। ওর একটা দুর্ঘটনা ঘটে কিছুদিন আগে। সেটা হচ্ছে আপনারা এই ব্যাপারটায় খুব কেয়ারফুলি থাকবেন, এর জন্য ঘটনাটা শেয়ার করা। কাহিনীটা হচ্ছে ও কিছুদিন আগে ও ওর বাইকের ডকুমেন্ট, ওর লাইসেন্স সব কিছু ওর পকেটে নিয়ে ও যাচ্ছে বাজার করতে। সো যাওয়ার পথে কিছু হয় নাই, আসার সময় ওর পকেট থেকে পড়ে যায় ওর ডকুমেন্টগুলো, লাইসেন্স সহ। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি এগুলো একসাথে করে মানি ব্যাগে ওর ইয়েতে ক্যারি কেন করো না? তো বলতেছে যে ভাই আমি আসলে একসাথে হোল্ড করি না, আমি সিঙ্গেল ওয়াইজ আমার এক এক পকেটে রাখি। তাই আমি বললাম প্রবলেমটা তো আসলে এই জায়গাটায়। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এগুলো ছাড়া ভাই তোমার বাইক যতই দামি হোক আর যতই লিগেল হোক, বাট এগুলো ছাড়া কোনো ওয়ে নেই। এগুলো না থাকলে তোমার বাইক সিজ করা হবে, তোমার বাইকে ডাম্পিং করতে পারে, তোমার থানায় নিয়ে যেতে পারে। সো এগুলোর ব্যাপারে কেয়ারফুলি থাকতে হবে। এর জন্য আমাদের উচিত আসলে যে যখন আমরা বাইকে ডকুমেন্ট ক্যারি করব, এগুলোর সাথে একটা ব্যাগ, যেমন আমি যেটা করি যে আমার লাইসেন্স, আমার বাইকের ডকুমেন্ট সব কিছু আমি আলাদা একটা পার্টসে ক্যারি করি। আর ওইটা আলহামদুলিল্লাহ ওইটা খুব যত্ন সহকারে ক্যারি করি, নোটিস করি যে ওটা আছে কিনা ঠিকভাবে। আসলে এগুলো এগুলো নিজেরই দায়িত্ব ভাই, এগুলো অন্য কারো দায়িত্ব না। অন্য কেউ আপনাকে আইসা এগুলো বলবে না যে এই তোমার সব ঠিক আছে, এগুলো বলবে না ভাই। এগুলো নিজেরই দেখে শুনে রাখতে হবে, নিজেরটা নিজেরই কেয়ার করতে হবে ভাই। জিনিস আপনার, হ্যাঁ, সো আপনারই তো কেয়ার করতে হবে, রাইট? অন্য কেউ তো আর করবে না। আচ্ছা, যাই হোক, সো এটাই ছিল। আর হচ্ছে ব্যাপারটা যে এগুলো তো উঠানোর জন্যও তো অনেক অনেক হ্যাসেল পোহাতে হবে। আসলে এগুলো ওঠানোর জন্য অনেক হ্যাসেল পোহাতে হয়। এটা হচ্ছে মানে মেন প্রবলেম। খুব সহজেই যে হারায় গেল আমি আবার উঠায় ফেললাম, ব্যাপারটা তা না, আসলে অনেক কঠিন। আর হচ্ছে একটা ব্যাপার, আজকে মূলত আমি আমার মোবিল চেঞ্জ করব। এখানে দেখা যাচ্ছে কি না জানি না, অলরেডি 4002 কিলো হয়ে গেছে। মানে এটা এক্স্যাক্ট মিটার না, এটা আমার মানে ট্রিপ ওয়াইজ করা, ট্রিপ এতে অলরেডি টোটাল আমার আমার বাইক অলরেডি 8000 ক্রস করে ফেলছে। সরি, 7000 ক্রস করে ফেলছে। সো এখন আজকে ইঞ্জিন অয়েলটা ডাউন দিব। আমি আজকে মূলত আমার ইঞ্জিন অয়েল দিব হচ্ছে শেল অ্যাডভান্স। কজ কজ শেল অ্যাডভান্সের অনেক রিভিউ দেখলাম, অনেক যারা ইউজ করে, যারা এর আগেও শেল অ্যাডভান্স তাদের বাইকে ব্যবহার করছে, সো তাদের থেকেও পরামর্শ নিলাম। ইভেন আমি এতদিন যে আমার স্টারটা ইউজ করতেছি, মানে স্টার ইঞ্জিন অয়েল সুজুকির যেটা অথরাইজড, সো ওইটা মূলত একটু আমি আমার কুইক শিফটিং অ্যান্ড ইঞ্জিনটাও হিট হওয়া একটু সমস্যাটা ফেস করতেছি। দ্যাটস ওয়াই আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলে 10,000 কিলোই পর্যন্ত যে ইঞ্জিন অয়েল
মিনারেল ইউজ করতে হবে এমন কোনো কথা নাই আসলে, আপনি যেটা ইউজ করেন। হ্যাঁ, আর ইঞ্জিন অয়েল যদি সিনথেটিক আপনি ইউজ করেন তাহলে অনায়াসে আপনি 2500-2300 কিলো চালাতে পারবেন, ওই ক্ষেত্রে আরও খরচও আপনার কম। আর একটা ব্যাপার হচ্ছে যে মিনারেল ইউজ করা যায়, যে প্রথম 3-4 হাজার বা 5,000 কিলো পর্যন্ত মিনারেল ইউজ করা যায়, এটা আমিও প্রেফার করি। বাট এরপরে আই থিঙ্ক সিনথেটিকে যাওয়া ভালো। আর হাফ কোনো কিছুই ভালো না আমার, হাফ সিনথেটিক এই জিনিসটা আসলে কখনোই ভালো লাগে নাই। দ্যাটস ওয়াই আমি আসলে মিনারেল পরে ফুল সিনথেটিকে চলে যাচ্ছি। সেমি সিনথেটিক এই জিনিসটা আমার কখনোই ভালো লাগে নাই, দ্যাটস ওয়াই আমি আর ওটাতে আগাবো। সো আজকে আমি শেল অ্যাডভান্সের সিনথেটিকটা ইউজ করব 10W40। এখানে সুজুকির শোরুমে কেন আসলাম? সুজুকির শোরুমে আসছি হলো একটাই রিজন, সেটা হচ্ছে আমি ওদের থেকে অয়েল ফিল্টারটা নেব। অলরাইট, আসলে কেন সুজুকির শোরুমে আসলাম সেটা হচ্ছে ওদের থেকে একটা অয়েল ফিল্টার নেওয়ার জন্য, যেটা আমি অন্য কোথাও পেতাম বা যেখান থেকে আমি শেল অ্যাডভান্সের ইঞ্জিন অয়েলটা নিব ওইখানেও পেতাম। বাট আমি এই দিকটা একটু একটু সতর্ক থাকি যে আমি চাই আমার ইঞ্জিনের ভিতরে যে প্রোডাক্টগুলো যেগুলো ইউজ করব সেগুলো যেন অরিজিনাল আর অথেন্টিক হয়। সো এর জন্য ইঞ্জিন অয়েল ফিল্টারটা আমি ওদের থেকে নিলাম। হ্যাঁ, আমি জানি ইগনাইট বাংলাদেশ ওরাও অথেন্টিক প্রোডাক্ট সেল করে, তারপরও একটা জিনিস ব্যাপার কি যে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যে না আমি ওদের থেকে নিলাম, দ্যাটস গুড। সো এখন যাচ্ছি ইগনাইট বাংলাদেশের খিলগাঁও ব্রাঞ্চে, ওদের থেকে ইঞ্জিন অয়েলটা নিব। আচ্ছা, এখানে কাটা, রাইট? ও ওয়াও, জোস ব্যাপারটা, নাহলে অনেক দূর ঘুরে যেতে হতো। রোদ অনেক, বাট এতটা তাপ লাগতেছে না, বিকজ শীতের মৌসুম অলরেডি শুরু হয়ে গেছে। ট্যুর দেওয়ারও কথা, খুব রিসেন্ট ঢাকার বাইরে একটা ট্যুর দেওয়ার কথা চলতেছে আমার গ্রুপের সাথে, দেখি খুব রিসেন্ট একটা ট্যুর দিব। আসলে কাজের ব্যস্ততার কারণে এমন হয়ে গেছে যে এখন নিজেকেই সময় দিতে পারি না। ট্যুর তো অনেক পরে, কাছের মানুষজন তাদেরকেই সময় দিতে পারতেছি না আসলে, ট্যুর তো অনেক দূরের ব্যাপার। যাই হোক, ব্যাপার না, সব ব্যস্ততার মাঝেও ট্যুর দিতে হবে, ব্লগ করতে হবে, এটাই আসলে লাইফ। আর যেহেতু মোটো ব্লগ হচ্ছে আমার লাইফ, এটা আমার জান প্রাণ সব, সো এটাতে হাজার ব্যস্ততার মাঝেও একটু টাইম দেওয়ার ট্রাই করি। আসলে যখন বেশি ব্যস্ত থাকি তখন আসলে কোনো দিক দিয়েই হয়ে ওঠে না। এই রাস্তাগুলো মানে এই ভাঙার কারণে আসলে আমি যখন আগে রেগুলার এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতাম তখন এই ভাঙাগুলোর কারণে অনেক প্রবলেম ফেস করতাম। তাই আমি করতাম কি, যে এই রাস্তাটা দিয়ে না এসে আমি গুলশান দিয়ে এসে ঘুরে আসতাম, তারপরেও এই রাস্তা দিয়ে আসতাম না, শুধু এই ভাঙাগুলোর কারণে। ও আরেকটা মেজর ব্যাপার হচ্ছে, এই রাস্তাগুলো দিয়ে হচ্ছে ট্রাক চলে রাতে বেলায়, মানে 8টা-9টার পরে, 10টার পরে বিশেষ করে এমন ট্রাক আসে আর ওরা এমন রাফ চালায় যে ওদের সাথে এখান দিয়ে যাওয়াটা তো খুব পরের ব্যাপার, এখানে চলাচলই করা মুশকিল। খুব ভয় লাগে, খুব পাপড় লাগে আসলে ওদের কারণে, ওরা যেভাবে রাফ চালায়। ওরা সামনে কিছু দেখে না, মানে টানার কাম টানতেই থাকে স্পিডে, কোনো কিছু দেখার সময় নেই। যাই হোক, এখন যাচ্ছি আসলে খিলগাঁও কমিউনিটি সেন্টারের পাশেই যে ইগনাইট বাংলাদেশ, ওই ব্রাঞ্চে আসলে ওদের থেকে দেখি আছে কি না। আমাকে তো একজন ইনফরমেশন দিল যে ওদের থেকে নিতে, উনিও নাকি নেয়। সো যে দেখি, যদি ওদের কাছে না থাকে, সো আরও অথেন্টিক জায়গা, অথেন্টিক শোরুম আমার পরিচিত আছে, সমস্যা নেই, নেওয়া যাবে, ওইটা কোনো ম্যাটার না।
এই যে রডগুলো এভাবে নিচ্ছে, আসলে ওনার উচিত যে এই রডগুলো কাপড় ওর কিছু দিয়ে বেঁধে পিছন দিক দিয়ে, হ্যাঁ, মাথাগুলো যেন বেঁধে নেয়, যেন কোনো দুর্ঘটনা বা না ঘটে। বাট উনি যেভাবে যাচ্ছে আসলে, এদের বুদ্ধি হবে কবে, সচেতন হবে কবে? আসলে একটা বাইকের স্মুথনেস, তারপরে সব কিছু ডিপেন্ড করে তার ইঞ্জিন অয়েলের পারফরমেন্সের উপরে। আসলে শেল অ্যাডভান্সের ব্যাপারে আমি অনেক শুনছি, ইভেন আমি নিজে কখনো ট্রাই করি নাই। এই ফার্স্ট টাইম আমি আজকে ট্রাই করবো ইনশাল্লাহ। এখন দেখা যাক। আসলে একটা ইঞ্জিন অয়েল দেওয়ার সাথে সাথেই তো আসলে ভালো ফিডব্যাক পাওয়া যায় না, কজ আগের ইঞ্জিন অয়েলের কিছুটা ওর মধ্যে থাকে, ইঞ্জিনের মধ্যে থাকে। সো ইউজ করার কিছুদিন পরে আসলে বোঝা যায় যে আসলে ইঞ্জিন অয়েলটা কী রকম বামে দিয়ে ঢুকে যায়। এখান দিয়ে আসলে এত দূর ঘুরে লাভ নেই। এখান দিয়ে আবার ওই সাউথ পয়েন্ট স্কুলটা আছে, সো স্কুলের কারণে এখানে জ্যামে পড়তে হয়। জ্যামে পড়ার কোনো মানে হয় না, এখান দিয়ে চলে যাই। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি যেটা কিছুদিন আগে ফেস করছিলাম সেটা হচ্ছে আমার বাইকের হ্যান্ডেল ধরলে ব্যথা লাগে, হ্যাঁ, স্মুথ লাগে না, বাঁকা বাঁকা লাগে হ্যান্ডেল। তারপরে আবার বাইক চালালে মানে হাত ব্যথা হয়ে যায়। সো এই জিনিসটার কারণে অনেক ব্যাড বাস হয়েছে আমার, অনেক আনইজি ফিল হয়েছে। ভালো লাগে না আসলে বাইক চালাতে। ইভেন বাইকও ভাগে না, মানে আস্তে কেমন যেন ধরে রাখে পিছন দিক দিয়ে। সো তারপরে সার্ভিস করাতে গেলাম, সার্ভিস করাতে যে ওইটা আমার ব্লগ করার কথা ছিল, বাট যে কোনো একটা কারণে ব্লগ কন্টিনিউ ওইখানে করা হয় নাই। যাই হোক, ওহো অনেক ধুলা। আর একটা ব্যাপার হচ্ছে, সো তারপরে সার্ভিস সেন্টারে গেলাম। সো উনি যে আহ, জাকির ভাই, সো উনি আমাকে বলতেছে যে ভাই আপনার বল রেসার চলে গেছে, আর মানে বল রেসার পাল্টাতে হবে। সো এটা পাল্টালে আই থিঙ্ক আপনার এটা অনেক ইমপ্রুভ হবে। সো তারপরে দেখলাম পাল্টায়া, যদিও অন্য অন্য জায়গা থেকে ওরা 500-600 টাকা একটু বেশিই নেয় বল রেজার, বাট ওই যে একটাই আম, একটাই মাথায় রেখে যে অরিজিনাল জিনিস তো পাবো, এর জন্য আসলে। আর ব্যাপারটা হচ্ছে ওদের ওদের থেকে এয়ার ফিল্টারটা পাল্টালাম। হ্যাঁ, এয়ার ফিল্টারটার একটাই রিজন, সেটা হচ্ছে আমার মাইলেজ কম দিচ্ছিল। দ্যাটস ওয়াই আমি এয়ার ফিল্টার পাল্টালাম। আর বল রেজারের কারণে মাইলেজ কম এরকম কোনো ইস্যু না, বাট আমার কমফোর্টের জন্য আমি বল রেজার চেঞ্জ করলাম। ও এখান দিয়ে না তো, এখান দিয়ে না, ঘোরাতে হবে। তো এরপরে একটু কমফোর্ট হয়েছে। এখন ইদানিং আবার কিছুদিন ধরে আবার একটু হাতটা ব্যথা করে। এখন জানি না যে আবার চলে গেল নাকি বল রেজার। এখন দেখা যাক আসলে। আর ওদের বিল কোয়ালিটি, সুজুকির বিল কোয়ালিটি এতটাই বাজে করছে যে মানে এখন মানে খুব তাড়াতাড়ি ওদের পার্টস নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। সো এই জিনিসগুলো আরও ইমপ্রুভ করার দরকার। যদিও মানে আমি সুজুকি লাভার, তার মানে এই না যে আপনার সব কিছু খারাপ দিকেও আমি সাপোর্ট করব। আর হচ্ছে ব্যাপারটা যে এই আরেকটা মেইন ব্যাপার হচ্ছে ওদের যেই পেইন্ট, মানে বাইকের যে পেইন্ট, হ্যাঁ, পেইন্ট করা, পেন্টিংটা এইটা তো আরও বাজে করে ফেলছে। মানে এখন সিটের ঘষায়ও আমি দেখলাম যে নিচে রং উঠে গেছে। তো এই জিনিসগুলো না আসলে আরও ইমপ্রুভ করা দরকার। আপনারা একটা বাইকে এত দাম নিচ্ছেন, আপনারা ফিডব্যাক কত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন, কাস্টমার স্যাটিসফ্যাকশন কতটুকু হচ্ছে, এটা আপনার বোঝা লাগবে, তাহলে সে না বিজনেস। আপনি নিজেরটাই যদি ভাবেন, কাস্টমারদেরটা না ভাবেন, তাহলে তো হবে না। যাই ডানে যাই। আসলে আজকে কি এখানে কোনো ট্রাফিক নাই? যে যেমনি পারতেছে চালাচ্ছে, যে যেমনি পারতেছে ঢুকাই দিচ্ছে।
অলমোস্ট চলে আসছি। ইনশাল্লাহ এখন থেকে ব্লগ করব। আসলে রেগুলারিটি মেনটেন দরকার, সব কিছুতেই রেগুলারিটি মেনটেন দরকার। যদি রেগুলারিটি মেনটেন না হয় তো আসলে কোনো কিছুই অ্যাক্টিভ থাকে না, অ্যাক্টিভনেস দরকার। সিএনজি ওয়ালাগুলো এমন করে যে মানে ওরা পারে না যে উড়ে চলে যাবে। আসলে এত তাড়াহুড়া ঠিক না, এর জন্য অনেক সিএনজি দুর্ঘটনার শিকার হয়, সিএনজি যাত্রীগুলোও দুর্ঘটনার শিকার হয়, যেমন এই অটো টেসলাওয়ালারা শিকার হয় এরা। দেখি ওদের কাছে পাই নাকি। অলরাইট, ইগনাইট বাংলাদেশ চলে আসলাম খিলগাঁও ব্রাঞ্চে। যে দেখি আছে কি না। ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? একটা শেল অ্যাডভান্স লাগবে। 1450। অনেকদিন পরে ইগনাইট বাংলাদেশে আসলাম ওদের অনেকদিন পরে ইগনাইট বাংলাদেশে আসলাম ওদের এই ব্রাঞ্চে আগে একটা সময় অনেক আসা হতো। আর হ্যাঁ, অনেক প্রোডাক্ট আসছে ওদের। নতুন হেলমেট এটা নিচ্ছি, এটা অলমোস্ট আমি পরা অলরেডি। আর অনেক কিছুই আসছে, আর শীতের এক্সেসরিজ কিছু নিতে হবে। কি রিংগুলো তো ভালোই, শীতের কিছু অ্যাক্সেসরিজ নিতে হবে আসলে। অনেক হার্ড সফট হলে নিতাম, শীতের জন্য কিছু এখনো নেওয়া হয়নি, নিতে হবে। আর হচ্ছে অলরাইট, এখানে আমি ইগনাইট বাংলাদেশের সামনে দাঁড়ালাম। সো ওদের শোরুমের সামনে যখন দাঁড়ালাম দেখলাম যে মানে আমি ভিতরে ঢুকলাম, তখন একজন ট্রাফিক পুলিশ এসে বলতেছে যে জিক্সারটা কার। তো আমার পাশে সেম একটা জিক্সার ছিল, ওইটাও ছিল। সো আয়সা বলতেছে এই জিক্সারটা কার। তা আমি ভাবতেছি কি ভাই আমার জিক্সার, আমার আমার বাইকের কথা বলতেছে। তো দেখলাম যে না, আমার বাইকের কথা না, ওদের সাইডে আমার পাশেই যেটা ছিল ওই বাইকের কথা বলতেছে যে এই জিক্সারটা কার। তো যখন আমার পাশে ছিল তখন আমি খেয়াল করিনি আসলে বাইকের লাইসেন্স, বাইকের নাম্বার প্লেট, লুকিং গ্লাস কিছুই ছিল না। এর জন্য আয়সা বলতেছে যে বাইকটা কার। আসলে এটা আনএক্সপেক্টেড যে বাইক রাখা, এর মধ্যে সার্জেন এসে যে ধরবে, এটা আসলে আনএক্সপেক্টেড। যাই হোক, এটা আসলে সার্জেন্টের দোষ না, এটা সে তার কাজই করতেছে। এটা আসলে উচিত না। আসলে আপনার বাইকের নাম্বার প্লেট নাই, নাম্বারও নাই, তারপরে কীভাবে আসলো ডান, তারপরে লুকিং গ্লাস নাই, এত বেখেয়ালিভাবে ভাই আপনি কেন চালাবেন, রাইট? যাচ্ছি গ্যারেজে, আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করব আর বাইকটা ওয়াশ করাবো। বাইকের অবস্থা অনেক ময়লা। আর তেল এখন নেওয়ার কথা, বাট এখন নিব না, আসলে টাইম হবে না, আবার অফিস আছে। সো গ্যারেজে যাব, যে ইঞ্জিন অয়েলটা পাল্টায় ওয়াশটা করা বাসায় চলে যাব। আবার এখন আমি খাই নাই কিছু, খেয়ে দেন আবার অফিস। আর হচ্ছে
রাতে অফিস থেকে আসার সময় দেন আমার তেল ভরতে হবে। তেল যা আছে চলা যাবে আজকে, বাট রাতে আসার সময় তেল ভরতে হবে। এই হচ্ছে আজকের কাজ। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম, আর ইঞ্জিন অয়েল ফিল্টারটাও পাল্টালাম। সত্যি কথা বলতে স্মুথই লাগতেছে, যদিও ওয়াশ করার পরে গাড়ি অনেক স্মুথ লাগে, তারপরও ফ্র্যাঙ্কলি বলবো যে আসলেই স্মুথ লাগতেছে এখন। আহ, সাথে সাথে তো আসলে কোনো রেজাল্ট পাওয়া যায় না, তারপরও বলবো যে না, বেটার, আগের থেকে একটু বেটার ফিল হচ্ছে। সাউন্ডটা একটু স্মুথ লাগতেছে। দেখি আজকে চালাই, চালানোর পরে বোঝা যাবে। এই ফার্স্ট আমি শেল অ্যাডভান্স ইঞ্জিন অয়েল ইউজ করলাম, দেখি এটার রেজাল্ট আপনাদেরকে জানাবো। এখন যাচ্ছি বাসায়, আসলে অনেক ক্ষুধা পাইছে, খেয়ে আবার অফিসে যেতে হবে। আর হচ্ছে ব্যাপারটা, আম, খুব শীঘ্রই একটা লং ট্যুর দিব, প্ল্যান চলতেছে, দেখা যাক। না আসলেই স্মুথ লাগতেছে সাউন্ড, এখন এটা ওয়াশার পরে স্মুথই লাগে, তারপরও কেমন একটু অন্যরকম লাগতেছে, ভালোই লাগতেছে, ভালো ফিল হচ্ছে। আসলে মিনারেল ইউজ করলাম এতদিন, এখন সিনথেটিকে গেলাম,